স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হলো আজ। ভোটের দিন 12 ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবেই সব রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে তফসিল ঘোষণাকে। ভাষণে সিইসি বলেছেন, এই নির্বাচন কমিশনের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। পাশাপাশি কিছু শঙ্কাও আছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সহ কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচনী পরিবেশের দাবি জানিয়েছে কোনো রাজনৈতিক দল। এসব নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল নূর তুষার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। নির্বাচন নিয়ে তো অনেক শঙ্কা ছিল, নির্বাচন হবে হবে না এ ধরনের পলিটিক্যাল রেটরিক সবসময় আমরা শুনেছি। তো এই যে তফসিল ঘোষণা হলো, এর মধ্য দিয়ে কি শঙ্কা কেটে গেল, না নতুন করে কিছু শঙ্কাও তৈরি হলো? ডক্টর সাব্বির আহমেদ, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি সাধুবাদ জানাই সরকার এবং নির্বাচন কমিশন, যে তারা একটা দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে অবশেষে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে তারা একটা তফসিল ঘোষণা করলেন এবং নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। এইটা করার মধ্য দিয়ে যে কথাটা আমরা শুনছিলাম অনেক দিন যাবৎ, যে কেউ বলছিলেন যে নির্বাচন আদৌ হবে না ফেব্রুয়ারিতে, তো আমরা দেখলাম যে সেই প্রেডিকশান সেই প্রেডিকশানটা এখন মোটামুটি এই তফসিল ঘোষণার মাধ্যমে দুর্বল হয়ে গেছে, কিন্তু সেই একেবারে সেটা আমরা উড়িয়েও দিতে পারছি না। আমরা সামনের দিনে অর্থাৎ নির্বাচন করার ক্ষেত্রে, নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে, যে চ্যালেঞ্জগুলোর মধ্যে আপনি অলরেডি কিছু বললেন, যে কালো টাকার প্রভাবের কথা বললেন। তো আমি মনে করি যে এটার পাশাপাশি আরও কিছু চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলো যদি নির্বাচন কমিশন বলিষ্ঠভাবে তারা যদি এগুলো মোকাবেলা করতে পারে, বিশেষ করে আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি ওয়ারিড সেটা হচ্ছে সহিংসতা। যে কোনো ধরনের, যে কোনো লেভেলে যে সহিংসতাটা, সেটা নমিনেশন সাবমিশনকে কেন্দ্র করেই হোক, ভোট দেওয়াকে কেন্দ্র করেই হোক, যদি সহিংসতা বেশি মাত্রায় হওয়া শুরু হয় এবং সেটা যদি নমিনেশন পর্যায় থেকে শুরু হয়ে যায়, আমরা খুব আশঙ্কিত হব যে সম্ভবত এই সহিংসতা আমাদের ভোটারদের সাইকোলজিতে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধন্যবাদ ডক্টর সাব্বির আহমেদ। ডক্টর সাব্বির যেটা বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে সম্প্রতি প্রথম আলো একটা জরিপ করেছে, সেখানে আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সরকারকে অনেকেই মনে করছেন যে যথাযথভাবে সরকার দায়িত্ব পালন করতে পারেনি। এমন একটি সরকার গত 1.5 বছর যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা তাদের জন্য সম্ভব হবে কি? আপনি কি মনে করেন? নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আর আইনশৃঙ্খলা রক্ষা করা দুইটা এক জিনিস না। আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের 365 দিন 24 ঘন্টার দায়িত্ব। নির্বাচন না হলে কি তার আইনশৃঙ্খলা রক্ষা করবেন না? আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময় এমন রাখা উচিত যে মানুষ যেন যে কোনো কাজ নির্ভয়ে নির্দ্বিধায় করতে পারে, যেগুলি আইনসঙ্গত কাজ, অবশ্যই ছিনতাইকারী না, কিন্তু মানুষ যেন তার মূল্যবান বস্তু নিয়ে নিরাপদে হাঁটতে পারে, মানুষ যেন তার জীবন নিয়ে সংশয় না থাকে, মানুষ যেন কোনো আশঙ্কার মধ্যে জীবনযাপন না করে, মানুষ যেন জানালা খুলে ঘুমাতে পারে। তো এরকম একটি অবস্থা এই দেশে থাকার কথা। ফলে এটা নির্বাচন না হলে কি কালকে থেকে সরকারকে এটা করতে হবে না? হবে। লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে ভিন্ন বিষয়। লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের জন্য, দলগুলোর সাথে, প্রতিদ্বন্দ্বী দল অথবা ব্যক্তি, মূলত ব্যক্তিদের মধ্যে যেন একটি সম পরিবেশ, সম আচরণ করা হয়, এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলে। ধরেন যে ভদ্রলোক পাহাড়ে ওঠেন, উনি যদি গিয়ে বলেন যে আমি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, এটা হবে না। উনি সবসময় নিচে থেকে উপরের দিকে উঠবেন। সেরকম সরকারকেও সবসময় নিচ থেকে উপরের দিকে উঠতে হয়, তার জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে হয়, অথবা একটা কোথাও নিয়ে স্থিতিশীল জায়গাতে রাখতে হয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকারকে আইনশৃঙ্খলা রক্ষা এবং বেকারত্ব হ্রাস এবং অর্থনীতির নিয়ন্ত্রণ, এরকম কয়েকটি দুর্নীতি দমন, এরকম কয়েকটি জায়গাতে জনগণ এরই মধ্যে নেতিবাচক ভোট দিয়ে দিয়েছেন। অর্থাৎ সরকারের 24 ঘন্টার যে দায়িত্বগুলি, সেইগুলিতে সরকার নেতিবাচক জরিপে ফলাফল পেয়েছেন। তারা বরং যেগুলি 24 ঘন্টার দায়িত্ব না, যেগুলি এককালীন দায়িত্ব, সেইখানে জনগণ তাদেরকে
নম্বর দিয়েছে, যেমন সংস্কার, বিচার, এটা যখন শেষ হয়ে যাবে তারপরে তো তাদের দায়িত্ব নাই। কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্ব তো একটি ক্রমাগত দায়িত্ব। ফলে এই জায়গাতে সরকার আমি মনে করি যে দুর্বল, এবং সেই দুর্বল সরকার একটি নির্বাচন দিয়েছেন। এই জন্যই মানুষের মনে সংশয়, অন্য কোনো কারণ নাই। এটা লেভেল প্লেইং ফিল্ডের সাথে সম্পৃক্ত না, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে সরকারকে। সেটা তারা কিভাবে, কেউ কেউ অভিযোগ করেছে লেভেল প্লেইং ফিল্ড নাই। যারা এটা অভিযোগ করছেন তারা নিজেরাই লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করেছেন। তারা 5ই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি পদ এবং বিভিন্ন জায়গাতে নিজেদের লোকজন ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং ক্ষেত্র বিশেষে সফল হয়েছেন। আমি অন্য বিভাগগুলির কথা নাই বলি, স্বাস্থ্য বিভাগে তারা এই কাজটি বেশ দক্ষতার সাথে করেছেন। এই অতি সম্প্রতি পদোন্নতি হয়েছে, সেই পদোন্নতির তালিকাতে তারা ফিট লিস্টে নাম থাকার পরও অনেককে পদোন্নতি দেন নাই, অনেককে দোষর বলে ঘোষণা করেছেন, অনেককে অভিযুক্ত করেছেন তারা স্বাধীনতা চিকিৎসক পরিষদকে চাঁদা দিয়েছে। চাঁদাবাজকে চাঁদা দিলে কেউ যদি অপরাধী হয় তাহলে বাংলাদেশে এখন বহু জনগণ অপরাধী, কারণ তারা চাঁদাবাজকে চাঁদা দিয়েছে। ফলে এই বিষয়গুলি বিবেচনায় নেওয়ার কথা না, কিন্তু বিবেচনায় নেওয়ার কথা একটা প্রফেশনাল। অন্তর্বর্তী সরকারের সাথে কোনো কোনো দলের সক্ষতার কথাও অনেকে অভিযোগ করেছে। এইসব পার্সপেক্টিভে আপনার কি মনে হয় যে এইসব পার্সপেক্টিভে এখনো পর্যন্ত সরকার তার নিরপেক্ষতাকে প্রমাণ করতে পারেন না। এখন নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, অর্থাৎ সরকার যেই পক্ষেই থাকুক কমিশন নিরপেক্ষ, এইটা প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করতে গেলে কমিশনকে সম আচরণ এবং সদাচরণ করতে হবে। আমরা এরই মধ্যে জেনেছি যে প্রতিটি নির্বাচনী এলাকায় সম্ভবত 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার বিষয়টি আলোচনা করা হয়েছে। এখন দেখেন, যখন মব হয়েছে তখনই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পাওয়া লোকজন কোনো বিচার আচার করেন না, এখন নির্বাচনের সময় তারা করবেন বলে তারা আশা করছেন। এটি তো আগেই প্রমাণ করা উচিত ছিল যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি দিয়ে মব নিয়ন্ত্রণ করা যায়, আইন শৃঙ্খলা কেউ নষ্ট করলে তার বিচার করা যায়, কিন্তু সেই জায়গাতেও এই সরকার দুর্বলতার পরিচয় দিয়েছেন। এখন আপনি যদি বলেন যে লেভেল প্লেইং ফিল্ড একটি সমস্যা, একই সাথে কালো টাকাও একটি সমস্যা। কালো টাকা সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবেন অথবা নির্বাচন কমিশন কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটা আমাদের দেখার বিষয় আছে। একটা বিষয় আমাকে একটু চিন্তিত করেছে, সেটি হচ্ছে যে তারা প্রচারণার জন্য গড়ে 20 দিনের মতো 18-19 দিনের মতো সময় দিয়েছেন। তো ধরেন 22 থেকে 10, তো তার মানে ওইখানে 9 দিন আছে। 22 তারিখ সহ যদি ধরেন তাহলে 10 দিনই, 31শে জানুয়ারি হয়, আর তারপরে আরো 10 দিন। তো এইভাবে 20 দিনের একটি সময় দিয়েছেন। এই 20 দিনের মধ্যে আবার একদিন সকাল 7:30টায় এটা শেষ হয়ে যাবে, মানে 10 তারিখ সকাল 7:30টায় এটা শেষ হয়ে যাবে, তার মানে ওই দিনটা আসলে নাই। এখন এই যে প্রচারণার সময় তারা দিয়েছেন, তার আগেই কিন্তু এই প্রার্থীরা বিভিন্ন জায়গাতে প্রচারণা চালিয়ে ফেলেছেন। এখন এতদিন যে তারা প্রচারণা চালালেন এবং টাকা খরচ করলেন, এই টাকাটা কি নির্বাচনী ব্যয়ের সঙ্গে যোগ হবে নাকি হবে না, এইটা চিন্তা করতে হবে। এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন আছে পোস্টাল ব্যালট। আমি হয়তো আপনি আরো প্রশ্ন করবেন, তাই এত গভীরে যেতে চাচ্ছি না, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে গেলে এই সরকারের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ আছে, একই সাথে নির্বাচন কমিশনের সামনেও চ্যালেঞ্জ আছে। এখন কেন বলছি সরকারকেও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এটার একটা কারণ রয়েছে। কারণ এই সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকার পক্ষপাতমূলক অন্তর্বর্তী সরকার। আচ্ছা, পক্ষপাতমূলক অন্তর্বর্তী সরকার। এবং এই পক্ষপাতমূলক অন্তর্বর্তী সরকার কি করে আগামী এই নির্বাচন পর্যন্ত নিজেদেরকে নিরপেক্ষ রাখবেন, এটাও কিন্তু একটা দেখার বিষয়। আচ্ছা, ঠিক আছে, আমরা সেই বিষয়ে আলোচনায় আসবো। আমরা একটা বিরতি নেওয়ার সময় আছে, বিরতির পরে এসে নিয়ে আলোচনা করবো। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরলাম আজকের আলোচনায়। আমরা বিরতিতে যাওয়ার আগে ডক্টর আবদুল তুষার বলছিলেন যে ইসিকে, রাষ্ট্রের মানে সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিরপেক্ষতা দেখাতে হবে। আমরা এনসিপির প্রতীক বরাদ্দ এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ইস্যুতে ইসি কেমন কার্যক্রম বা কেমন চলছে কিছুটা ধারণা পাই। এমন একটা পরিস্থিতিতে যখন সিইসি বলেন যে এই নির্বাচন তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ, আপনি কি মনে করেন সেই সুযোগটি নির্বাচন কমিশন কাজে লাগাতে পারবে তার আগে পরের কার্যক্রম দিয়ে? না, দেখুন, আমাদের দেশ এটা একটা উন্নয়নশীল দেশ, এবং আমাদের যে কথাটা আমরা বারবার বলি যে একটা উন্নয়নশীল দেশের একটা বড় ত্রুটি, দুর্বলতার জায়গা হচ্ছে যে এখানে সব প্রতিষ্ঠান শক্তিশালী না, অধিকাংশ প্রতিষ্ঠানগুলোই দুর্বল। বিকজ এই প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে বিশেষ সময়ে নানা ইন্টারেস্ট গ্রুপ নানানভাবে সেগুলোকে প্রভাবিত করার চেষ্টা করে। তা আমি বিভিন্ন সময়ে ওই নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের তৎপরতা নিয়ে আমাদের পরিচিত কিছু সাংবাদিক বন্ধু আছে, তাদের সাথে কথা বলে আমি সেই ধরনের একটা চিত্র কিন্তু নির্বাচন কমিশনের মধ্যেও বা নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের মধ্যেও পেয়েছি। বিশেষ করে এই আপনার দলের রেজিস্ট্রেশন নিয়ে যে কিছু 2-1টা দলের
রেজিস্ট্রেশনের ব্যাপারে নির্বাচন কমিশন যতটা আগ্রহ দেখিয়েছে, তাদের মানে আরও কিছু দল আছে যেগুলো ক্রাইটেরিয়া থাকার পরেও তাদের বিষয়ে ডেলিং করেছে আর কি। তো এই ধরনের জেল থেকে এসেও দলের দলের Exactly, নিবন্ধন পেয়ে গেছে, exactly. এরকম তো এখন এই ধরনের ত্রুটি থাকবে, এই ধরনের এই বাস্তবতার মধ্যেই আমাদেরকে চলতে হবে আর কি। এগুলো দেখেই তো আমরা বুঝতে পারবো যে প্রতিষ্ঠান কিভাবে চলে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো শুধু নির্বাচন কমিশন কেন, প্রায় প্রত্যেক প্রতিষ্ঠানই আমাদের বাংলাদেশে কিছু না কিছু দুর্বলতা থাকবে, কিন্তু তারপরেও আমাদের আমরা মোটা দাগে আমরা বলতে পারি যে তারা এতদিন পর্যন্ত যতটুকু করেছে আমরা তাদের উপরে আস্থা রাখতে পারি না, এটা বলা যাবে না, আমরা রাখতে চাই বরাবরের মতো আমরা। সেটাই আর কি। আচ্ছা আচ্ছা, অন্তর্বর্তী সরকার কিভাবে চলবে ডক্টর আব্দুল তুষার, সে বিষয়ে অনেকে বলেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা দেখে অভ্যস্ত, অন্তর্বর্তী সরকার সেভাবে আমরা এদের কার্যক্রম এবারই দেখলাম। তফসিলের পর তত্ত্বাবধায়ক মোডে যাবে যাওয়া উচিত অন্তর্বর্তী সরকারকে, বা যাওয়ার দাবি আছে এরকম, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন যে আসলে, বা অন্তর্বর্তী সরকারের কাছে তফসিল পরবর্তী আপনার কি চাওয়া? অন্তর্বর্তী সরকার আমরা এর আগেও দেখেছি 1/11 পরবর্তী যে সরকার, হ্যাঁ সেই সময় আমরা সরকারই ছিল, নিজেদেরকে ওইভাবে অন্তর্বর্তী বলেন নাই হয়তো, কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারই ছিলেন। তো আমরা আসলে তাদের পোশাকি নাম কিন্তু তত্ত্বাবধায়ক সরকারই ছিল। হ্যাঁ, পোশাকি নাম সেটা ছিল, কিন্তু আসলে তো অন্তর্বর্তী সরকার, তারা তো ওই আইনের 90 দিনের ভিতর ছিল, অগ্রাহ্য করে 2 বছর ছিলেন, এরাও সংবিধানকে অগ্রাহ্য করেই আছেন। তো ধরে নিচ্ছি এটা জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, জনগণের অভিপ্রায় এটাও, তো এই সব কিছু মিলে ওনারা আছেন। কিন্তু আসলে আমাদের প্রত্যাশা কি, অন্তর্বর্তী কিংবা গণতন্ত্রবর্তী সরকার যে বর্তীই হোক না কেন, সরকারের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু সহজ এবং সাধারণ। সরকার তাকে জানমালের নিরাপত্তা দিবে, সুবিচার নিশ্চিত করবে, কাজ করার স্বাধীনতা এবং সুযোগ দিবে এবং কাজ করার সুযোগ সৃষ্টি করবে। সরকার অর্থনীতিকে একটা স্থিতিশীল পর্যায়ে রাখবে এবং সরকার বৈদেশিক রাষ্ট্রগুলির সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের বিদেশ যাত্রা অথবা বিদেশিদের আমাদের দেশে আসা এই বিষয়টিকে সুগম করবে, যাতে ব্যবসা বাণিজ্য এবং পর্যটন প্রসারিত হয়। মোটা দাগে এই কাজগুলি সরকারকে করতে হয়। এর বাইরে সরকারকে কি করতে হয়? সরকারকে কিছু নীতি এবং আদর্শ প্রযুক্ত করতে হয়, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলিকে পূর্ণ করতে হয়। এখন এই অন্তর্বর্তী সরকার তার পুরো ফোকাস দিয়েছিলেন সংস্কার সংস্কার সংস্কার, সংস্কারের বাইরে তাদের আর কোনো ছিল না। মানে মনে হয়েছে যে তাদের সংস্কার করাই একটা কাজ এবং সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু সংস্কার যাদের জন্য করছেন তাদের পকেটের দিকে খেয়াল রাখতে হবে, তাদের চাকরি তৈরির কথা খেয়াল রাখতে হবে। এই জন্য যে 2 বছর জাতির জীবন থেকে চলে গিয়েছে বা 2 বছর যাচ্ছে, এই 2 বছর চলে যাওয়া মানে কিন্তু চলে গেল, এটা সেশন জটের মতো। ফলে এই 2 বছরে জব ক্রিয়েশন না হয়ে থাকলে জবে সেশন জট হয়েছে, এই 2 বছরে প্রবৃদ্ধি কমে গিয়ে থাকলে প্রবৃদ্ধির সেশন জট হয়েছে, এই 2 বছরে যদি স্বাস্থ্য খাতের উন্নতি না হয়ে থাকে তাহলে সেটারও সেশন জট হয়েছে। এই সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিশন করেছেন এবং সেই স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যানের নামে এবং তার পুত্রের নামে আজকেই একাধিক পত্রিকায় দুর্নীতির অভিযোগ পাবলিশড হয়েছে যে তারা দুর্নীতি করেছেন, তাদের প্রতিষ্ঠানের মধ্যে বসে থেকে তারা এটা করেছেন, প্রাতিষ্ঠানিক সুযোগকে কাজে লাগিয়ে। তার মানে সরকার একটা সংস্কার কমিশনের চেয়ারম্যান পর্যন্ত ঠিকমতো দিতে পারেন নাই। তফসিল পরবর্তী আসলে একটু সুনির্দিষ্ট করবেন। তফসিল পরবর্তী এই সরকারের কাছে প্রাথমিক যে চাওয়া সেটি হচ্ছে, এই সরকার যদি সত্যি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করতে চান তাহলে নির্বাচনকে ফ্যাসিলিটেট করা ছাড়া কোনো ধরনের বৃহৎ পলিসি ডিসিশন, যেমন বন্দর দেওয়া, কয়লা তোলা, পেট্রোলিয়ামের চুক্তি করা, কিংবা ধরেন বড় ধরনের বিমান কেনার চুক্তি করা, ইত্যাকার রাষ্ট্রীয় ট্রেজারিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের চুক্তি করা, এইগুলি করে এই দায় একটি নির্বাচিত সরকারের ঘাড়ের উপর চাপিয়ে দিবেন না। যেই কারণেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে এটা বন্ধ করানো হয়েছিল। কারণ তত্ত্বাবধায়ক সরকার যদি এগুলো করতে শুরু করেন তাহলে 3 মাসের মধ্যে এসে 35টা বিমান কিনে চলে যাবেন, আর পরে নির্বাচিত সরকারে সেই 35টা বিমানের দাম শোধ করবে। এটা তো ঠিক না, এটা সঠিক না। তো এই ধরনের কাজকর্ম তারা করবেন না, এটা তাদের কাছে প্রত্যাশা প্রথম। দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে তারা এমন আচরণ করবেন না যেটা করলে মনে হয় যে নিয়োগকর্তা যে দল, সেই নিয়োগকর্তারা যেখানে গিয়ে প্রবেশ করেছেন সেই দল যেন নির্বাচনে বেশি সুবিধা না পায়। কিন্তু তারা এরই মধ্যে সেই সুবিধা দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যদি তারা সত্যিই নিরপেক্ষ সরকারের মতো আচরণ করতে চাইতেন তাহলে পদত্যাগ করে উপদেষ্টারা নির্বাচন করতে পারতেন না। তারা এখানে কোনো বিধিনিষেধ দেন নাই। এখনও যদি 10 জন উপদেষ্টা, 15 জন উপদেষ্টা, যে কোনো সংখ্যক উপদেষ্টা পদত্যাগ করেন
তাহলে কালকে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকারি চাকরি থেকে একটা কিন্তু সময় ছিল, এখানে কিন্তু সেরকম কিছু রাখা হয়নি। সরকারি চাকরির বিষয়টা তো অনেক আগে ছিল, রিটায়ারমেন্টের পরে 3 বছর পার হতে হবে, অন্যান্য ব্যবস্থাও ছিল। এমনকি আপনি যদি সরকারি কোনো দায়িত্বশীল পদে থাকেন সেটাও আপনি এখানে সেরকম ছেড়ে দিয়ে সেটা করতে পারবেন না, লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। কিন্তু তফসিল ঘোষণার সময় পর্যন্ত লাভজনক পদে অধিষ্ঠিত থেকেছেন। এখন ধরেন বলা হলো যে না, উপদেষ্টার পদ অলাভজনক, কিন্তু উপদেষ্টার পদ যদি অলাভজনক হয়ে থাকে তাহলে আবার আজকেই আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত একটি যুব অধিকার পরিষদ যারা, তারা পদত্যাগী উপদেষ্টাদের দুর্নীতি কিংবা সম্পদের হিসাব এইসবের বিচার আচার দাবি করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে প্রশ্নহীনভাবে উপদেষ্টারা দায়িত্ব ত্যাগ করে নির্বাচনে যাচ্ছেন না, এবং একটা সরকারের মধ্যে থেকে উপদেষ্টারা বের হয়ে যদি বিভিন্ন দলে যোগ দেন তাহলে ধরেই নিতে হবে এরা উপদেষ্টা থাকাকালীনও সেই সব দলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন, এবং সেই যে সম্পর্ক যে ছিল সেটা তো পরিষ্কার। আমরা জানি যে উপদেষ্টাদের বাড়িতে গভীর রাতে ছাগল জবাই হয়েছে, সেইখানে ছেলেমেয়েরা গিয়েছেন, তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে বিভিন্ন সময় হাঁসের মাংস খেয়েছেন, ওয়েস্টিনে গিয়েছেন। তাহলে তারা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাজনৈতিক দলগুলির সঙ্গে রেখেছেন, কিন্তু সব দলের সাথে তো রাখেন নাই। তাদের ওইখানে তো হাঁসের মাংস খাওয়ার জন্য এই চ্যালেঞ্জগুলো বা তাকে এই দায়গুলো থেকে মুক্ত, মানে এই 3 মাসে সেই না, এটা তো তারা মুক্ত হতে পারবেন না। মানুষের মনের মধ্যে এটা থাকবে যে কিছুদিন আগে তারা একসঙ্গে ছাগল জবাই করে খেয়ে এখন নির্বাচন করবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের একটা বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। ডক্টর আব্দুল তুষার, নির্বাচন হচ্ছে, সাথে গণভোট হচ্ছে, কিন্তু তফসিল ঘোষণায় গণভোট খুব সামান্য, গণভোটের কথা খুব সামান্য এসছে। গণভোট আমাদের দেশের রাষ্ট্র কাঠামো পাল্টে দিতে পারে, এরকম একটা বিষয়ে অনেকেই বলছেন যে গণভোট নিয়ে আরেকটু কিছু বলার দরকার ছিল তফসিলের ভাষণে, কারণ এই গণভোটের গুরুত্ব এবং গণভোট নিয়ে কিভাবে এই গণভোট আমাদের জাতি রাষ্ট্রকে পরিবর্তন বা ইতিবাচক পরিবর্তন দিকে নিয়ে যাবে সে বিষয়ে কিন্তু খুব কম কথাই এসছে গণভোটে। আপনার কি মনে হয় এই বিষয়ে আরেকটু কিছু আলোকপাত করা দরকার ছিল কিনা? পাশাপাশি পোস্টাল ব্যালট নিয়ে বোধহয় আপনার কিছু বলার ছিল। হ্যাঁ, প্রথমত গণভোট সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভোট। সেখানে আপনি ইয়াস নো দিচ্ছেন, এটার ভালো মন্দ নিয়ে আমরা এরই মধ্যে অনেক আলোচনা করেছি, কিন্তু গণভোটের প্রচার প্রচারণা কিভাবে চলবে, সেই প্রচার প্রচারণা কি 10 তারিখ সকাল 7:30টার সময় বন্ধ হয়ে যাবে? এটা হচ্ছে একটা বিষয়। গণভোটের পক্ষে প্রচারণা কারা চালাবেন? গণভোটের পক্ষে প্রচারণা কি সরকার চালাবেন? তাহলে কি সরকার তার সরকারি ট্রেজারি থেকে গণভোটের জন্য টাকা খরচ করবেন? সেই টাকার পরিমাণ কত, সেটা কিভাবে অনুমোদন করা হয়েছে, এই টাকা কে খরচ করবে? নির্বাচন কমিশন খরচ করবে নাকি এই টাকা সরকার খরচ করবেন? গণভোটের বিষয়ক ডকুমেন্টারিগুলি কোথা থেকে বানানো হবে? সংস্কৃতি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় এটা তদারক করবেন? এই প্রশ্নগুলি কিন্তু আসবে, কেননা এই প্রচার প্রচারণার জন্য যে টাকা বরাদ্দ করা হবে তার বিনিময়ে যে প্রচার প্রচারণামূলক বক্তব্য সম্বলিত ডকুমেন্টারি, পোস্টার এবং অন্যান্য কাজগুলি ছাপানো হবে, সেই কাজগুলি কারা পাবেন? এটা কি ওপেন টেন্ডার হবে? অনেকে বলছেন যে নির্বাচন রাজনৈতিক দলগুলোর, কিন্তু গণভোটটা সরকারের। গণভোটটা আসলে সরকারের না, সরকারি গণভোটটা আয়োজন করার জন্য পারমিশন চেয়েছিলেন রাষ্ট্রপতির মাধ্যমে, এবং সেই পারমিশনটা নিয়ে তার একটা আদেশ জারি করে দিয়ে এই গণভোটটা আয়োজন করছেন। এটার কিন্তু বৈধতা নির্ধারিত হবে সংসদ আসার পরে। সংসদে সেটাকে বৈধতা না দিলে এই গণভোট কিন্তু অবৈধ। ফলে এইখানে একটা বিষয় রয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে আমরা পরে আলাপ করি, কিন্তু পোস্টাল ব্যালটের কথা চিন্তা করেন। আপনার কি মনে আছে অ্যাল গোরের পোস্টাল ব্যালট আমেরিকা গুনতে পারে নাই, এবং ক্যালিফোর্নিয়াতে জেব বুশ ছিলেন, অ্যাল গোর হাইকোর্ট, তাদের যে কোর্ট, সেখানে গিয়ে আবেদন করেছিলেন, মামলা করেছিলেন, এবং তারপরে কোর্টের সিদ্ধান্ত যেই দিকেই যাক মেনে নিতে হয়েছে যে পোস্টাল ব্যালটে যাই ঘটে থাকুক না কেন আমেরিকার বৃহত্তর স্বার্থে। ঠিক একইভাবে বাইডেন যখন ফিলাডেলফিয়াতে জিতছেন এবং বাইডেন যখন এই তার পোস্টাল ব্যালট গোনাগুনির বিষয় হচ্ছে, ট্রাম্প তখন পোস্টাল ব্যালট নিয়ে অনেক অভিযোগ করেছিলেন, বলেছিলেন যে এই পোস্টাল ব্যালটের মধ্যে ঝামেলা রয়েছে। আমেরিকার মতো দেশে পোস্টাল ব্যালট এখনো নিশ্চিদ্র না, সেখানে আমাদের বাংলাদেশ প্রথমবারের মতো পোস্টাল ব্যালট করতে যাচ্ছে। এই পোস্টাল ব্যালট যদি গুনে শেষ করতে না পারে, অথবা পোস্টাল ব্যালট নিয়ে যদি অভিযোগ উত্থাপিত হয়, তাহলে কি ঘটবে? সেই অনুযায়ী কিন্তু কেউ যদি কোর্টে যায়, তাহলে সমস্ত জায়গাতে এই পোস্টাল ব্যালটের বিষয়ে অভিযোগ উত্থাপিত হলে সেইটা কি আমাদের নির্বাচনকে বন্ধ করা, স্থগিত করার মতো একটা পরিবেশ তৈরি করতে পারে? ফলে এই জায়গাতে কিন্তু পোস্টাল ব্যালট কুড বি আ বার্ডেন ফর দি হোল ইলেকশন সিস্টেম। আরেকটা বিষয় রয়েছে, ধরেন আপনি ভোট দিবেন, এই পোস্টাল ব্যালটের ভোটটা কখন হবে? আগেই হয়ে যাবে? খামে করে দিয়ে আসবে? আমি জানি না, আসলে এটা আপনি বলতে পারবেন। খামে করে আগেই ভোট দিয়ে সিল্ড ভোট আগেই জমা দিয়ে দিবে, এতে
আমাদের যে কি বলে এমবাসিগুলিতে নাকি ভোটের দিন হবে। যদি ভোটের দিন হয় তাহলে আমেরিকাতে যখন রাত আমাদের তখন দিন, তাহলে আমেরিকানরা কি রাত্রেবেলা যাবে ভোট নিয়ে, নাকি আগের দিন ভোট দিবে, নাকি পরের দিন ভোট দিবে? এখন প্রশ্নটা এইখানে। এবং তারপরে এই পোস্টাল ব্যালটগুলি তো আমাদের বাংলাদেশে এসে পৌঁছাতে হবে, তাহলে এই পোস্টাল ব্যালটের ভোটিং তাহলে আগেই হয়ে যাবে। এই বিষয়ে কি নির্বাচন কমিশনের কোন আইন হয়েছে, বা এই আইনের কতদিন আগে কোন জায়গা থেকে ভোটগুলি আসতে হবে? এই ইলেকশনের এটা একটা বড় লুপ হোল, এই পোস্টাল ব্যালটের জায়গাটা একটা বড় লুপ হোল। পোস্টাল ব্যালটের যত আইন বানাক আর যাই বানাক, আমেরিকা এটাকে হ্যান্ডেল করতে পারে না। আচ্ছা। এত বছর নির্বাচন করার পরে আমি আপনাকে অন্তত 2টা ইলেকশনের কথা বলেছি যেখানে সরাসরি পোস্টাল ব্যালটের বিষয়ে আপত্তি উঠেছে, এবং একটা নির্বাচনে বলা হয়েছে 12, 13, 14 লক্ষ ভোট পর্যন্ত গোনা হয় নাই আমেরিকাতে। তো তাহলে এই পোস্টাল ব্যালট আমরা কি ঠিকমতো গুনে শেষ করতে পারবো, নাকি পোস্টাল ব্যালট আসে নাই বলে বিভিন্ন জায়গাতে নির্বাচন স্থগিত করে দিয়ে পরে পোস্টাল ব্যালটে কেউ হেরেছে আর কেউ জিতেছে এটা নির্ধারণ করা হবে? সেই প্রশ্ন আমরা হয়তো সামনে উত্তর পাবো, হয়তো ইলেকশন কমিশনের কাছ থেকে, দেখা যাক। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার নয়। আচ্ছা, তারপরে আরো বিষয় রয়েছে, এই মানে যাই হোক, আমরা ওই বিষয়ে পরে অনেক জটিলতা, আমরা পরে আসি। আমি একটু স্যারের কাছে যেতে চাই, ডক্টর সাব্বির আহমেদ। গণভোট নিয়ে মানে কিছু শঙ্কার কথা বললেন, আপনার কাছে কি মনে হয় গণভোট নিয়ে আসলে খুব বেশি কি কাজ হচ্ছে? ভাই যেটা বললেন এবং যথার্থই, যে এটা নিয়ে আসলে এক ধরনের অস্পষ্টতা রয়েছে আর কি। আমরা এখনো পরিষ্কার না যে এই গণভোটটা আসলে মানে এই গণভোটটা কতটুকু ইফেক্টিভলি করা সম্ভব হবে আর কি। কারণ অনেক ধরনের চ্যালেঞ্জ তো আছেই। একটা মানে যে মৌলিক চ্যালেঞ্জ যেটা নিয়ে সবার মধ্যে কথা হচ্ছে, এবং মাঝখানে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, গ্রামের লোকজনও এটা নিয়ে কথা বলছে যে এটা কীভাবে এটা সম্ভব। কারণ এই যে এই প্রসিডিওরটাকে যদি সিম্পলিফাই করা না হয়, সিম্পলি যে কাজটা হবে যে ভোটদাতারা ভোট দিতে যাবে, এই ভোটটা না দিয়া ওই ভোটটা দিয়ে চলে আসবে, এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমি মনে করি। আর এইটা আর একটু কেয়ারফুলি চিন্তা করা উচিত ছিল বলে আমি মনে করি। ধরুন আপনি 4টা যে প্রশ্ন, এই 4টা প্রশ্নের যদি আপনি 4টার মধ্যে 2টাতে আপনি একমত হলেন আর 2টাতে হলেন না, কিন্তু তারপরেও এটাকেই এটা তো প্যাকেজে ভোট দিতে হবে, হ্যাঁ বা না। হ্যাঁ, তাহলে কি আপনি এটা আপনার অপশনকে, আপনার পছন্দকে সীমিত করে দিলেন। আমি এটা একটা কিন্তু ভাবা উচিত ছিল, আমি মনে করি, যারা এই বিষয়টি নিয়ে ভেবেছেন। তো আমার আরেকটা যে বিপদ, যে এই গণভোটটা নিয়ে রাজনৈতিক সদিচ্ছাটা যারা আসলে ঐকমত্য কমিশনে ছিলেন, মানে যেটা নিয়ে শেষ পর্যন্ত গণ্ডগোলটা হলো, যে যাদের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দেওয়া হলো, তারা কি আসলে শেষ পর্যন্ত গণভোটের ব্যাপারে আন্তরিক কতটুকু থাকবেন, এটা তো একটা সন্দেহ থেকেই যায়। তারপরে আবারও হলো যে প্রান্তিক জনগণ কি সঠিকভাবে এই গণভোটে তাদের মতটা দিতে পারবে? আমার কাছে মনে হয় না। আরবান পিপল তো অনেকে জানে না, সেখানে আমি এই বিষয়ে একেবারেই মানে আশাবাদী না আর কি, যে এটা খুব ইফেক্টিভলি এই গণভোটটা হবে। মানে রাষ্ট্রের বড় বড় পরিবর্তনগুলো যেখানে সাধিত হবে, সেখানে প্রান্তিক জনগণ সঠিকভাবে, আমার মনে হয় না আর কি। তো আমাদের অভিজ্ঞতায় বলে যে 91-এ গণভোটে মাত্র 35% ভোট কাস্ট হয়েছিল, টোটাল ভোটের মাত্র 35। এবারও সেই সংখ্যা, এবার কিন্তু সেই আশঙ্কাকে আমরা উড়িয়ে দিতে পারি না, বরং এটা আরো কম হওয়ার সম্ভাবনা। ধন্যবাদ ডক্টর সাব্বির আহমেদ। আমাদের আরো একটা বিরতিতে যাওয়ার সময় আছে। দর্শক, আমরা ফিরে আসছি একটু পরে আমাদের সাথে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। ডক্টর আব্দুল তুষার, তফসিলের এই গুরুত্বপূর্ণ দিনেও আমরা একটা তথ্য পেলাম বার্তা সংস্থা রয়টার্সের মারফত, যে অন্তর্বর্তী সরকার দ্বারা অপমানিত হয়েছেন রাষ্ট্রপতি, এমন একটা অভিযোগ তিনি বার্তা সংস্থা রয়টার্সকে করেছেন, এবং নির্বাচনের পর তিনি পদত্যাগ চান নিজের, বা পদত্যাগ করবেন, এরকম একটা অভিপ্রায় তিনি জানিয়েছেন। রাষ্ট্রপতির এটা কি আসলে আমরা কি অভিযোগ ধরবো না, মানে যিনি তো রাষ্ট্রপতি আছেন উনি অপমানিত হয়েছেন অন্তর্বর্তী সরকার দ্বারা? আপনার কাছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা খুবই অনভিপ্রেত যে উনি যদি অপমানিত হয়ে থাকেন তাহলে এতদিন পরে তিনি অপমানের কথা বললেন, কেননা রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক, এবং তাকে যদি কেউ অপমান করেন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, সেটা তো আসলে প্রতিকার হওয়া জরুরি ছিল, কেননা রাষ্ট্রপতিকে অপমান করা মানে এক অর্থে রাষ্ট্রকে অপমানিত করা। তো এই বিষয়টি যদি সত্য হয়ে থাকে, এবং উনি যেহেতু বলেছেন, ধরে নিতে হবে উনি সত্য কথা বলেন, তো যেহেতু রাষ্ট্রপতি,
সেই জায়গা থেকে আমি বলবো যে রাষ্ট্রের প্রধানতম পদ, সেই পদকে যদি কেউ অপমান করে থাকেন, ওনার তো সেই বিষয়ে প্রতিকার চাওয়া অথবা প্রতিকার করা উচিত ছিল। কেননা উনি প্রতিকার করে না থাকলে উনি নিজেও তো এই পদটিকে অপমানিত করলেন, অপমান সহ্য করে, এবং সেটা আবার জানালেন কাকে? রয়টার্সকে। কেন বিদেশিদেরকে? উনি তো এটা সরাসরি জানাতে পারতেন। ওনারও তো প্রেস উইং আছে, ওনারও তো লোকজন আছে, তার ওইখানে পুরা সচিবালয় আছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে, এমনিতেও তো ওনাকে আসলে পদত্যাগই করতে হবে, এই কারণে যে যদি নির্বাচিত সরকার আসেন তাহলে নিশ্চয়ই সেই সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইবেন। যদি আগের নিয়মে রাষ্ট্রপতি নিয়োগ করা হয়, অর্থাৎ সংসদ রাষ্ট্রপতিকে ভোটের মাধ্যমে নিয়োগ দেয়, এবং সেই সব ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে তিনি পদত্যাগ না করলে তো তাকে অপসারণ করতে হবে। অপসারণের পদ্ধতিটা তো আসলে সঠিক হবে না, কারণ যেসব কারণে অপসারণ করা যায় সেসব কারণের একটা আসলে ওনার উপরে প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে ওনাকে পদত্যাগই করতে হবে, আজ হোক কাল হোক, মানে ইয়ের পরে, আমাদের এই নির্বাচনটি হয়ে যাওয়ার পরে। তো আমি শুধু এতটুকুই বলবো যে রাষ্ট্রপতির পদকে অপমানিত করা হয়ে থাকলে এটার প্রতিকার তিনি যদি না করে থাকেন, তাহলে বরং তার এটা ব্যাখ্যা করে দেওয়া উচিত আমাদের সকলের মনের শান্তির জন্য, যে কেন তিনি এটার প্রতিকার করলেন না। ধন্যবাদ ডাক্তার আব্দুল লতিফ। আর আরেকটা বিষয় আমি একটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে যে এরই মধ্যে বলা হয়েছে যে ভোট গণনা মনে হয় শেষ করতে একাধিক দিন লেগে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এই কথাটি যদি বলা হয়ে থাকে, আমি মনে করি যে এটাও নির্বাচনের জন্য একটি খারাপ সংকেত। ধন্যবাদ। কেননা আপনি যদি দেখেন, অনেকগুলি আসনের ভোট ফলাফল ঘোষিত হয়েছে আর অনেকগুলিতে হয় নাই, তখন সেই না হওয়া ভোটগুলি যেগুলোতে গণনা দেরি হচ্ছে, সেখানে ম্যানিপুলেশনের সুযোগ থাকে এবং একটা জেতা দলকে হারিয়ে দেওয়া যায়। ধন্যবাদ ডাক্তার আব্দুল লতিফ স্যার। ডাক্তার সাব্বির আহমেদ, আমরা মানে দেখলাম যে দুই উপদেষ্টা পদত্যাগ করেছে, আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, ডক্টর আব্দুল লতিফ স্যার করেছিলেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? যে একটা আমরা দেখেছি গত নির্বাচনে মানে পদে থেকে নির্বাচন করতে, সেখানে দুই উপদেষ্টা পদত্যাগ করে নির্বাচনে যাচ্ছেন, এর একটা নেতিবাচক দিকও দেখিয়েছেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, একটু সংক্ষেপে যদি বলেন। না, দেখুন, যেটা হলো এই যে দুজন উপদেষ্টা, আমরা দীর্ঘদিন ধরেই তারা শুনে আসছি যে তারা এই এনসিপির সাথে তাদের একটা কানেকশন রয়েছে, কিংস পার্টির তারা মেন্টর। যদি এইভাবেই তাদের পরিচিতিটা সবার কাছে ছিল, আর তাদের যদি পলিটিক্যাল ক্যারিয়ার প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকে, মানে পলিটিক্যালি, তাদের উচিত ছিল আরও আগেই পদত্যাগ করা। আগেই পদত্যাগ করলে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নিউট্রাল ইমেজটা এই নির্বাচনের ক্ষেত্রে, সেটা হয়তো খানিকটা আমার মনে হয় যে পুনঃপ্রতিষ্ঠা পেত আর কি। কিন্তু একেবারে ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে এসে পদত্যাগ করে, মানে তফসিলের আগে আগে পদত্যাগ করেছেন, তার মানে তারা সুযোগের 100% সদ্ব্যবহারটা করেছেন আর কি। তো এটা তাদের যে গুড ইন্টেনশন তাদের ভিতরে, সেটা কিন্তু প্রকাশ পায়নি। ধন্যবাদ। সুতরাং তাদের ইন্টেনশন নিয়ে আমাদের একটা সন্দেহ থেকেই গেল আর কি। ধন্যবাদ স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।